আমি ফাহিম রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টার্গেট এবার পজিটিভ ব্র্যান্ডের ক্রিকেট খেলা। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা, তবে হেড কোচ ফিল সিমন্স এখনই হতাশ হতে চান না। ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ টাইগার ওস্তাদের। চট্টগ্রামের সাগরিকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু সকাল 10টায়। চট্টগ্রাম থেকে রায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। শান্তদের কাছে চেনা উইকেটটাও যেন এখন বড্ড অচেনা। ব্যাটিং উইকেট কি বোলিং উইকেট, সবই মরিচিকা। সিলেটের পর চিটাগংয়ের উইকেটও যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ঘেরা। হাঁটু গেড়ে খুঁটিয়ে খুঁটিয়ে ক্যাপ্টেন সেই রহস্য ভেদ করার চেষ্টায়। ম্যাচের আগের দিন ডগ স্কোয়াড দিয়ে সাগরিকার গ্যালারির নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। গ্যালারির নিরাপত্তা না হয় নিশ্চিত হলো, কিন্তু বাংলাদেশের এই যে সিরিজ বাঁচানোর নিরাপত্তাটা, সেটা আসলে ক্রিকেটারদেরই নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এই সাগরিকার উইকেটটা, যেখানে সবশেষ 3টা টেস্টের 6টা ইনিংসে বাংলাদেশ 4টাতেই 200-র নিচে অল আউট হয়েছে, কখনো 143, কখনো 150। সব শেষ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে তো 2.5 দিনেই বাংলাদেশ হেরে বসেছে। তারপরও এই উইকেটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, ভাইস ক্যাপ্টেন। দুজন আসলে কি বুঝলেন? এই উইকেটে বাংলাদেশ কি আসলে সাম্প্রতিক পরিসংখ্যানটা বদলে ফেলতে পারবে? The idea is that we want to play a brand of positive test cricket. আমরা চাই পজিটিভ ব্র্যান্ডেড টেস্ট ক্রিকেট খেলতে। ট্রানজিশনের কারণে হয়তো আমরা যেখানে যেতে চাই তাতে একটু সময় লাগবে, তবে আমার বার্তা হচ্ছে কিছু লুজ শট এবং সফট ডিসমিসাল ছিল আমাদের। নিশ্চিত করতে হবে যেন এখানে উন্নতি করতে পারি আমরা। ক্রিকেটারদের গবেষণা শেষে উইকেট নিয়ে মিটিং ক্যাপ্টেন আর হেড কোচের। শান্তকে সাফল্যের সোজা রাস্তাটাই হয়তো দেখানোর চেষ্টা করছিলেন এই ক্যারিবিয়ান। কিন্তু ম্যাচে নেমে সিলেটের মতো এবারও পথ হারিয়ে দিশেহারা হবে না তো টিম টাইগার্স? উইকেট দারুণ লাগছে, হার্ড ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারবো। কিছু টার্ন পেলে আশা করি ভালো হবে আমাদের জন্য। প্রার্থনায় পুরো দল, মহাবিপদ। জিম্বাবুয়ের সঙ্গে এবারও যদি ঘটে অঘটন, টাইগার ভক্তরা এমনিতেই দলের পারফরমেন্সে বিরক্ত। ভক্তদের অবশ্যই ধৈর্য ধারণ করতে বলবো আমি, বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি সবার খেলার প্রতি প্যাশন, ভালোবাসা কত বেশি এখানে। আমরা চেষ্টা করছি সঠিক সময় সঠিক কাজটা করে দিতে। বাংলাদেশ 8, জিম্বাবুয়ে 8। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসের পরিসংখ্যানটা বলছে এই দু দলের লড়াইটা রীতিমতো অ্যাশেজের উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু সেই অ্যাশেজের উত্তাপটাকে ছাপিয়ে মাথার উপরে যে ছাতা, তার উপরে যে সূর্যটা, সেই সূর্যের তাপটা কিন্তু এই টেস্টে বাংলাদেশকে কিংবা জিম্বাবুয়ে দলকে অনেক বেশি ভোগাবে। কারণ অলমোস্ট প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রিকেট খেলাটা 5 দিনের খুব একটা সহজ কথা নয়। তবে ওয়েদার ফোরকাস্ট বলছে এখানে দ্বিতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিনে তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। যদি তাই হয়, তাতে করে টেস্ট ম্যাচটা হয়তো বা ড্র হয়ে যাবে, আর তাতে করে বাংলাদেশ সিরিজটা হেরে যাবে। সেই হতাশাটা আসলে কেউই চান না। বাংলাদেশ সিরিজটা অন্তত জিতে ড্র করে শেষ করুক, সেই প্রত্যাশাটাই সবাই করছে। এক ম্যাচ দিয়ে হয়েছেন মাঠের রাজা, এবার কাঁপাতে আসছেন কমার্শিয়াল দুনিয়া। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে শুরু হয়েছে কারাকারি। এমন একাধিক প্রতিষ্ঠানের খবর এসছে খেলাযোগের হাতে, যারা সিঙ্গাপুর ম্যাচের আগে ও পরে করবে কন্ট্রাক্ট সাইনিং। কমার্শিয়াল এন্ডোর্সমেন্টের নতুন হটকেকের পেছনে কারা আছেন সেটা তুলে ধরছেন পার্থ মনিক। একটা ব্যস্ত শহর, সেই শহরে পরিচিত কিছু মুখ। বিশাল সব বিলবোর্ডে দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনী প্রচারণায় দুই তারকার সরব উপস্থিতি। কিন্তু ওয়েট, হঠাৎ একে একে তাদের ছবি কেন নামছে? বছরের পর বছর কমার্শিয়াল এন্ডোর্সমেন্টে যাদের একচেটিয়া রাজত্ব, সেখানে আবার কে ভাগ বসাতে এলো? Yes, it's Hamza Choudhury, the new sensation of Bangladesh football. ভারত ম্যাচ দিয়ে দখল নিয়েছেন মাঠের, এবার দখলে নিচ্ছেন দেশের কমার্শিয়াল এন্ডোর্সমেন্টের বিশাল বাজার।
আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে স্বাভাবিকভাবেই ঢাকায় আসবেন হামজা। তবে এবার শুধু ক্যাম্প নয়, তার ব্যস্ততা চলবে কমার্শিয়াল সাইনিংয়ে। খেলাযোগ নিশ্চিত হয়েছে, কমপক্ষে 6টা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হবেন হামজা চৌধুরী। হামজাকে এন্ডোর্স করতে নেগোসিয়েশন এক প্রকার ফাইনাল করে ফেলেছে দেশের শীর্ষ এক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। দেশের অভ্যন্তরে ব্যবসা তো আছেই, রেমিটেন্স টানতেও হামজার ইমেজকে কাজে লাগাতে চায় তারা। 1 বছরের চুক্তিতে হামজাকে দেয়া হবে 1 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,61,00,000 টাকা। MFS প্রতিষ্ঠানটির দুটো টিভিসির পাশাপাশি হামজা অংশ নেবেন বিলবোর্ডের জন্য ফটোশুটে। এরপর আছে দেশের অন্যতম শীর্ষ এক ব্যাংক, যারা ফুটবলের সাথে এবার বড় পরিসরেই যুক্ত হয়েছে। ভেতরের খবর, ব্যাংকটির কার্ড ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন হামজা চৌধুরী। এরই মধ্যে হামজার সাথে কমার্শিয়াল এন্ডোর্সমেন্টের প্রক্রিয়া তাদের অনেকটাই শেষ। সব ঠিক থাকলে ব্যাংকটির ডেবিট ও ক্রেডিট কার্ডে দেখা মিলবে হামজার ছবি। হামজাকে সাইন করানোর এই তালিকায় আছে বাংলাদেশের আরেক গ্রুপ অফ কোম্পানি, যাদের টায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন হামজা। ওই টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে হামজার এজেন্টের আলোচনা এখন পুরো দমে চলছে। হামজাকে এন্ডোর্স করার দৌড়ে ফাইনাল স্টেজে আছে বাংলাদেশের প্রখ্যাত এক প্রসাধনী কোম্পানি। তাদের শেভিং ক্রিমের শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলের এই সুপারস্টার। এদিকে বাংলাদেশের বিজ্ঞাপনী বাজারে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে ভাবা হয় সোনার হরিণ। সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া মানেই আলাদা গ্ল্যামার। হামজা এখানেও পিছিয়ে নেই। বাংলাদেশের টপ মোবাইল অপারেটরের সাথে হামজার এজেন্টের নেগোসিয়েশন এখন ফাইনাল হবার পথে। একই সাথে বাংলাদেশের আরেক জায়ান্ট কংগ্লোমারেট সাইনিং এর জন্য প্রপোজাল পাঠিয়েছে হামজাকে। এই তো কদিন আগেও যে ফুটবল ছিল লাইভ সাপোর্টে, সেখানে হামজাকে নিয়ে এন্ডোর্সমেন্টের এই কাড়াকাড়ি দেশের ফুটবলের জন্যই ইতিবাচক বলে মনে করছেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। আমি মনে করি হামজা চৌধুরী এদেশের ফুটবলের ক্ষেত্রে একটা অসামান্য অবদান রেখেছেন। স্পন্সররা দেখছেন যে বাংলাদেশে ফুটবল জাগ্রত হচ্ছে, তো সেটার পেছনে খেলাধুলার মান আছে, সেটার সাথে যুক্ত হচ্ছে হামজা চৌধুরীর আগমনটা। এটা আমার মনে হয় এই সবগুলো পজিটিভ ফ্যাক্টরের একটা কম্বাইন্ড ইফেক্ট। সেখানে অবশ্যই হামজা চৌধুরী একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এসব দেখার পর এটা স্পষ্ট, হামজার আগমনে শুধু ফুটবল নয়, দেশের কমার্শিয়াল এন্ডোর্সমেন্টে যে তারকা সংকট তৈরি হয়েছিল তা দ্রুতই কাটছে। হামজাকে এখন শুধু মাঠেই নয়, দেখা যাবে টিভি পর্দায়, দেখা যাবে 64 জেলার হাইওয়েতে, দেখা যাবে টার্মিনালের বিলবোর্ডে, সিনেমা হলগুলোর বিজ্ঞাপনে। খেলাযোগ নিশ্চিত হয়েছে ভারত ম্যাচের মতো এবার খেলা শেষেই দেশ ছাড়বেন না হামজা। চুক্তি সাইনিং এর জন্য হাতে সময় নিয়ে ঢাকায় আসছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে ও পরে কিছুদিন এই সাইনিং গুলো সারবেন। টেস্ট অভিষেকের স্বপ্নে বিভোর নতুন মুখ তানভীর ইসলাম। এই বাঁহাতি অর্থোডক্সের স্বপ্ন কোহলি উইলিয়ামসনের উইকেট নেওয়া। তবে আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে সুযোগ পেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান। নাইম বিন জসিমের রিপোর্ট। যে কোনো ক্রিকেটারের একটা বড় স্বপ্ন এই লাল বলে খেলা। সেটা যদি টেস্ট ক্রিকেটে হয়, সেটা কিন্তু অনেক বড় একটা অর্জন যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের জন্য। তানভীর ইসলাম ইতিমধ্যে টি-20-র অভিষেক হয়েছে, অর্থাৎ টি-20 ইন্টারন্যাশনালে, বাট হুট করেই অনেকটা টেস্ট দলে ডাক পেয়ে গেছেন। তানভীর, এই টেস্ট দলে ডাক পাওয়ার ব্যাপারটা কিন্তু যে কোনো ক্রিকেটারের জন্য অন্যরকম একটা খুশির ব্যাপার। আপনি ঠিক কোন জায়গাটায়, কোন সময়টায়, কিভাবে আসলে এই খুশির সংবাদটা পেয়েছিলেন? বড় ভাই সাংবাদিক, উনি আমাকে ফোন দিছে, ভাই আপনি কি কিছু জানেন? আমি বলছি না ভাই, কি আসলে কিছু কি জানেন না? আমি বলছি না, কি হয়েছে? পরে বলে যে আপনি কিন্তু স্কোয়াডে আছেন। আমি ভাবছি যে নিউজিল্যান্ড আসতেছে এই টিম, ওইখানে হয়তো বা আমাকে হয়তো বা নিউজিল্যান্ড এই টিমের সাথে যে খেলাবো এখানে স্কোয়াডে আমাকে রাখছে। কিন্তু উনি বলে যে না, তুমি নেক্সট ম্যাচে জিম্বাবুয়ে সিরিজে তুমি ডাক পাইছো। আমি হতভম্ব হয়ে গেছি, কিন্তু ইচ্ছা ছিল যে আমি, সবাই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলে না, সাদা বলটা আমার কন্টিনিউ ভালো হয়। আমার ভিতরে ওই থেকেই মনে করেছিল যে না, আমি ইনশাল্লাহ যদি সুযোগ সময় হয় বা সিলেক্টররা যদি এভাবে চায়, আমি লাল বলও খেলতে চাই। আলহামদুলিল্লাহ লাল বলে অবশেষে ডাক পেলাম।
ঠিক কোনোভাবে কি আসলে আপনি কোনোভাবে কোনো কোচের কাছ থেকে বা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এই বিষয়ে একটা সিগন্যাল পেয়েছিলেন কিনা বা আপনাকে রেডি থাকতে বলা হয়েছিল কিনা? না চিটাগাংয়ের সাথে যখন আমরা এনসিএল একটা ম্যাচ খেলি ওই সময় সৌরভ ভাই বলতেছিল যে তানভীর, হ্যাঁ তুমি কিন্তু চাইলে লাল বলেও ভালো বোলিং করতে পারো, যে তোমার ওইভাবে ক্যাপাবল আছে, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি লাল বলে ভালো বল করবা। চট্টগ্রামে প্রচুর ম্যাচ খেলেছেন, মানে চট্টগ্রাম যেই ভেন্যুটা, সো কি মনে হচ্ছে চট্টগ্রামে এই জিম্বাবুয়ের বিপক্ষে আপনার চ্যালেঞ্জের জায়গাগুলো কোন জায়গায় থাকবে যদি একাদশের সুযোগ পান? ওই চট্টগ্রামের উইকেট কিন্তু একটু ঘাস থাকে, তারপরে ফ্ল্যাট উইকেট হয়। আমাদের বাংলাদেশ টিমে সাবেক প্লেয়ার সোহাগ গাজী ভাই, উনিও কিন্তু আমাদের বাংলাদেশ টিমে রেকর্ড করা একজন প্লেয়ার। ওনার সাথে আমি এই ব্যাপার নিয়ে কথা বলছি, ভাই কিভাবে কি বল করব, কোন চ্যানেলে কি। তারপর ভাই বলল কিছু, আমাকে ইনফরমেশন দিছে, উইকেট অ্যাসেস করার পরে তো বোঝা যাবে যে কেমন কি বল করতে হবে যদি আমি খেলি। না, অবশ্যই সুযোগ তো পেলে সেটা কাজে লাগাতেই হবে, ড্রিম থাকাটা আসলে খুব দরকার। টেস্ট ক্রিকেটে এই লাল বলে আপনার ড্রিম উইকেট কোনটা? অবভিয়াসলি বিরাট কোহলি, উইলিয়ামসন। টেস্টে বা লাল বলে আসলে আপনার আইডলকে, মানে কাকে আপনি ফলো করেন? জাদেজাকে। রবীন্দ্র জাদেজা। কি কারণে? কারণ উনি জোরের উপরে বল করে, আমিও চেষ্টা করি জোরের, ওনার যে বলের আমার ওইরকম, মানে জোরের উপরে সব কিছু করার ট্রাই করে, আমিও চেষ্টা করি জোরের উপরে স্পিন করানো, এই জন্য। নাহিয়ান বিন জাসিম, ৭১। দর্শক খরায় ভুগতে চলেছে সাগরিকা। বিক্রির জন্য হাজার হাজার টিকিট রেখে দেওয়া হলেও মিলছে না ভক্তদের দেখা। বড় লোকসানের মুখে বিসিবি। দর্শকদের অভিযোগ টাকাতে বাজে পারফরম্যান্স, সঙ্গে প্রচারণার অভাবই বিক্রি হচ্ছে না টিকিট। চট্টগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। টিকিট কাউন্টার যদি কথা বলতে পারতো তবে হয়তো বলতো, দয়া করে আমার সময় নষ্ট করবেন না। অলস দুপুরে কাঠফাটা রোদে আর কত কষ্ট সহ্য করতে হবে বলুন তো। এবার বাঁশ দড়ি খুলুন, দরজা জানালা বন্ধ করে আমাকে ছুটি দিন। সাগরিকার টিকিট কাউন্টার, সবকিছুই আছে সাজানো, তবে নেই দর্শকের উপস্থিতি। বেশ কিছুটা সময় অপেক্ষা করেও কারো দেখা মিলল না টিকিট কিনতে। তবে পাওয়া গেল একজনকে, তিনি টিকিট সেলার। বান্ডেলে বান্ডেলে সাজানো বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টের টিকিট। পাশেই অলস সময় পার করছেন দায়িত্বরত একজন। দেখে মনে হচ্ছে নেই কোনো তারা, পাশেই লিখে রাখা টিকিট বিক্রির হিসাব। সারাদিনে কেমন সাড়া পাওয়া গেল, কয়টা টিকিটই বা বিক্রি হলো? টিকিট বিক্রি সারা আজকে তুলনামূলক খুবই কম হচ্ছে, প্রায় 40,000-এর উপরে টিকিট দেওয়া হয়েছে 5 দিনে। আজকে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট দেওয়া হয়েছে, এর মধ্যে আজকে প্রায় 8,000 টিকিট। আজকে সারাদিনে টোটাল 8টা টিকিট বিক্রি হয়েছে আমাদের টোটালি। এর মধ্যে আমাদের সর্বোচ্চ যে দামটা ছিল 500 টাকার, ওটার একটা টিকিট বিক্রি হয়েছে, আর সবগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে রিটার্ন। একে তো টেস্ট ক্রিকেট, তার উপর জিম্বাবুয়ের বিপক্ষে হার, এর মধ্যে দেখা গেল না কোনো প্রচারণা। অনেকটা দায়সারা ভাবে চলছে টিকিট বিক্রি। অনেক দর্শক জানেও না খেলার কথা। অনেকে এসে টিকিটের দামগুলো জেনে নিচ্ছে এবং কবে থেকে খেলা শুরু এগুলা জানতে চাচ্ছে, আবার টিকিটের প্রাইসটা কেমন এগুলা জানতে চাচ্ছে। সাগরিকায় টাইগারদের খেলা মানে উপচে পড়া দর্শক, তবে হুট করে ভাটা পড়েছে গ্যালারিতে, মুখ ফিরিয়ে নিচ্ছে ভক্তরা। গরম তো অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বড় বিষয় হলো ছোট দল। হয়তো আমিও খেলা দেখি, সবসময় এই মাঠে খেলা দেখি, কিন্তু হয়তো ছোট দল বলে আমার হয়তো একটু যেতে ইচ্ছা করছে না। ভালো দল হলে হয়তো খেলা দেখতাম। এর সামনে ইন্ডিয়ার ম্যাচ আছে, এই জায়গায় আমরা হয়তো খেলা দেখবো। কেবল ছোট দল বিবেচনায় নয়, টাইগারদের হতশ্রী পারফরমেন্সও বড় কারণ দর্শক খরার। একটু হতাশ দর্শকরা, দেখতে আগ্রহ নাই, দেখেন ফাঁকা। একসময় বিপিএল চললে এনে দর্শকের লাই দাঁড়াই যেত না, টিকিট কাউন্টারে টিকিটের লাই দাঁড়াই যেত না। যে খারাপ পারফরমেন্স, এজন্য আর কি হয়তো দর্শক হচ্ছে না, দর্শকের মন জয় করতে পারতেছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটে চলছে দুঃসময়। জিম্বাবুয়ের বিপক্ষে হারে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে, যার বাস্তব উদাহরণ সাগরিকার এই টিকিট কাউন্টার। সারাদিনে মাত্র 8টি টিকিট বিক্রি হয়েছে, যেখানে টিকিট দেওয়া হয়েছিল 8,000। বুঝতে বাকি থাকে না দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে বাঁশ এবং দড়ি দুটোকে একসাথে জুড়ে দিলে গিট তৈরি হয়, আবার তাদের গিট খুলে যাবে যখন এই দড়ি খুলে ফেলা হবে। টাইগাররা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু গিট খুলে যাবে এবং দর্শকরাও মাঠে ফিরতে শুরু করবে, এই টিকিট কাউন্টারগুলো ভরে উঠবে।